হ্যালো বন্ধুরা, তো আজকের এই জিকে ক্লাসে আমরা আলোচনা করব ভূগোলের খুবই গুরুত্বপূর্ণ 50টি জিকে নিয়ে। তো প্রতিদিন আমরা 50টি করে জিকে সাবজেক্ট ওয়াইজ আলোচনা করছি। আর এই 50টি করে জিকের মধ্যে আমরা দুটি পার্টে অর্থাৎ 25টা করে জিকে নিয়ে আলোচনা করি, যাতে আমাদের একটু প্রেশারটা একটু কম পড়ে। তো সেই হিসেবে এটা প্রথম ক্লাস, আর এই প্রথম ক্লাসটা আমার দেওয়ার দরকার ছিল 9টার সময়। তো আমি যেহেতু একটু অসুস্থতার মধ্যে ছিলাম, তোমরা নিশ্চয়ই অনেকেই জানো, তো সেই জন্য আমি ক্লাসটা দিতে পারিনি। তো এখন জাস্ট ডিউটি থেকে এসেই আমি এই ক্লাসটা তৈরি করে তোমাদেরকে আপলোড করছি। আর তোমরা ভয় পেও না। আর পরবর্তী যেটা একটা ক্লাস, যেটা রাত 9টার সময় দেওয়ার কথা ছিল, সেটা প্রপার রাত 9টার সময় দেবো। আর কাল থেকে আশা করি পুরো টাইম মতন প্রত্যেকটা ক্লাস চলবে। তো চলো আজকের ক্লাস স্টার্ট করা যাক। আর আরেকটা কথা বলে রাখি, তোমাদের যে দুদিন গ্যাপ চলে গেল, অর্থাৎ সোমবার দিন সায়েন্সের জিকে এবং মঙ্গলবার দিন ইতিহাসের জিকে করানোর কথা ছিল, তো সেই জিকেগুলো আমি পরবর্তী সপ্তাহে সোমবার এবং মঙ্গলবার প্রত্যেকটা টাইমে তোমাদের দুটো করে ক্লাস দিই, অর্থাৎ যাতে এই সপ্তাহের ক্লাসটা মেকআপ হয়ে যায়। তো সেই রকম করে আমি ভিডিও আপলোড করে দেবো। তো তোমরা একটু সেই কোশ্চেনগুলো একটু ভালো করে নোট ডাউন করে নিও, এবং তোমরা ওই দুটো দিন একটু বেশি প্রেশার নিয়ে একটু ওটা মুখস্থ করে নিও। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। আজকের প্রথম কোশ্চেন হলো, আরব সাগরের রানী কাকে বলা হয়? তাহলে কোচিনকে আরব সাগরের রানী বলা হয়। তাহলে আরব সাগরের রানী কাকে বলা হয়? কোচিনকে আরব সাগরের রানী বলা হয়। একটি কম্পিউটার নিয়ন্ত্রিত বন্দরের নাম কি? নবসেবা। তাহলে একটি কম্পিউটার নিয়ন্ত্রিত বন্দরের নাম হলো নবসেবা। তাহলে একটি কম্পিউটার নিয়ন্ত্রিত বন্দর নবসেবা। আর আমি এরকম 3বার করে কেন বলছি? কারণ তোমরা অনেকেই জানো যে আমি রেকর্ডিং শুনে শুনে মুখস্থ করতাম, অর্থাৎ আমি এরকম ফিজিক্যালি পড়ার সময় খুব কম পেতাম। আর তোমরা অনেকেই রিকোয়েস্ট করছিলে যে দাদা তুমি যেভাবে বলছো আমাদের শুনে শুনে মুখস্থ হয়ে যাচ্ছে, তো তুমি এভাবেই কন্টিনিউ করো। তো সেই জন্য আমি যেভাবে রেকর্ডিং করতাম ঠিক সেই রকমভাবেই তোমাদের সাথে এই কোশ্চেনগুলো আলোচনা করার চেষ্টা করছি। অর্থাৎ তোমরা যদি পড়তেও না চাও, তাহলে এই ভিডিওটা অন করে তোমরা কানে হেডফোন দিয়ে চোখ বন্ধ করে বিষয়গুলো শুনতেও পারো, তাহলে তোমাদের মুখস্থ হয়ে যাবে। অর্থাৎ তোমরা যদি 2-1বার ভিডিওটা শোনো, তাহলেই তোমাদের দেখবে পুরো প্রায় বেশিরভাগ অংশটাই মুখস্থ হয়ে গেছে। তো চলো পরবর্তী কোশ্চেন দেখে নেওয়া যাক। ভারতের বৃহত্তম সার কারখানা আছে কোথায়? সিন্ধ্রিতে। তাহলে ভারতের বৃহত্তম সার কারখানা আছে সিন্ধ্রিতে। আমাদের ভারতে তো অনেক সার কারখানা, যেহেতু ভারত কৃষিপ্রধান দেশ, তার মধ্যে সবথেকে বড় যে সার কারখানা সেটা কোথায় আছে? সিন্ধ্রিতে। তো চলো পরবর্তী কোশ্চেন দেখে নেওয়া যাক। পরবর্তী কোশ্চেন হলো, ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? ভারতের ম্যানচেস্টার বলা হয় আহমেদাবাদকে। তাহলে ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? ভারতের ম্যানচেস্টার বলা হয় আহমেদাবাদকে। আর আহমেদাবাদ কোথায় অবস্থিত? গুজরাট রাজ্যে। তাহলে আহমেদাবাদ শহরটি কোন রাজ্যে অবস্থিত? গুজরাট রাজ্যে। আর ভারতের ম্যানচেস্টার যেরকম আহমেদাবাদকে বলা হয়, সেরকম ভারতের রুর কাকে বলা হয়? দুর্গাপুরকে। তাহলে ভারতের রুর দুর্গাপুর, রুরপুর। তাহলে ভারতের রুর দুর্গাপুর, এইভাবে মনে রাখবে সবসময়। কোশ্চেন আর অ্যান্সারের মধ্যে একটা সেতু খোঁজার চেষ্টা করবে। সেতু বলতে একটা চেন, যে চেনের মাধ্যমে আমি বুঝতে পারবো যে এইটার সাথে বা কোশ্চেনের সাথে আমার অ্যান্সারের লিঙ্কটা কোথায়, সেই লিঙ্ক খোঁজার চেষ্টা করবে। যেরকম বললাম আমি দুর্গাপুর আর ভারতের রুট দুর্গাপুর, তো দেখো প্রত্যেকটা কোশ্চেনে তো সেরকম সেতু খোঁজা সম্ভব না ওরকম ম্যাচিং সাথে। তো এক একটা কোশ্চেনে এক এক রকমভাবে মনে রাখার ট্রাই করবে। তো আমি যে কোশ্চেনগুলো পড়াবো, তো যেগুলোতে আমার মনে হবে না এগুলো একটা সেতু তৈরি করা যায়, তো সেগুলো আমি তোমাদেরকে অবশ্যই বলে দেবো। তো চলো পরবর্তী কোশ্চেন হলো, ভারতের শুল্কমুক্ত বন্দর। দেখো এখানে একটু স্পেলিংটা ভুল হয়ে গেছে। আমি তোমাদের বলেছিলাম যে আমি অত এক্সপার্ট না, সবে কিছুদিন হলো শুরু করলাম, তো একটু টাইপে একটু উল্টোপাল্টা হয়ে যেতে পারে। তো আমি যেগুলো আমার চোখে পড়বে আমি তোমাদের ধরিয়ে দেবো। তো যেগুলো হয়তো আমি বলার সময় হয়তো ঠিকঠাক ওটা বললাম না, তো তোমরা সেই ভুলগুলো ধরিয়ে দিও। যেরকম এটা আমার এখন চোখে পড়ে গেল, ভারতের শুল্কমুক্ত বন্দর হলো কান্ডালা। তাহলে এটা কী হবে? শুল্কমুক্ত বন্দর। তাহলে শুল্কমুক্ত বন্দর মানে কি? মানে প্রত্যেকটা জায়গায় তো ট্যাক্স দিতে হয়, অর্থাৎ বিমানবন্দরে যাও বা তুমি যে আমাদের এমনি যে পোর্ট বা জাহাজের যে পোর্ট, সেখানে যাও, প্রত্যেকটা জায়গাতে ট্যাক্স দিতে হয়। কিন্তু এই কান্ডালা বন্দরে গেলে কোনো ট্যাক্স দেওয়া লাগে না। আর এই কান্ডালা বন্দরটা কোথায় অবস্থিত? এটাও গুজরাটে অবস্থিত। এগুলো কিন্তু তোমার কোশ্চেনে দিতে পারে যে আহমেদাবাদ শহরটি কোন রাজ্যে অবস্থিত বা কান্ডালা শহরটি কোন রাজ্যে অবস্থিত, এই জন্য আমি বলে দিচ্ছি। তাহলে ভারতের শুল্কমুক্ত বন্দর হলো কান্ডালা, মনে থাকবে। তাহলে চীনা বাদাম উৎপাদনে ভারতের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে কি? গুজরাট। তাহলে চীনা বাদাম উৎপাদনে ভারতের মধ্যে প্রথম হলো গুজরাট। তো চলো পরবর্তী কোশ্চেন দেখে নেওয়া যাক। পরবর্তী কোশ্চেন হলো, কলকাতা বন্দরের সহযোগী বন্দর কি? কলকাতা বন্দরের সহযোগী বন্দর হলো হলদিয়া। তাহলে সহযোগী মানে তুমি কি বলছো? সহযোগী মানে যে হেল্প করছে। তাহলে একটা বন্দর আর একটা বন্দরকে কীভাবে হেল্প করতে পারে? নিশ্চয়ই তার প্রেশারটা একটু কমিয়ে। অর্থাৎ কলকাতা বন্দরে যদি তোমার 10টা জাহাজ প্রতিদিন খালি হয়, আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, যদি 10টা জাহাজ খালি হয়, হয়তো 10টা জাহাজ খালি করতে পারছে না, হয়তো হিমশিম খেয়ে যাচ্ছে, এবার সেই কাজকে একটু সাপোর্ট দেওয়ার জন্য হলদিয়া বন্দরে হয়তো প্রত্যেক দিন 3টে করে জাহাজ খালি করছে। তাহলে কলকাতার প্রেশারটা তো একটু কমলো, তাহলে কলকাতাটা সে সহযোগিতা করছে। এরকমভাবে কলকাতার সহযোগী বন্দর হলো হলদিয়া।
তাহলে মহারাষ্ট্রের একটি তাপবিদ্যুৎ কেন্দ্র হলো ট্রম্বে। তাহলে মহারাষ্ট্রের তাপবিদ্যুৎ কেন্দ্রের নাম কি? ট্রম্বে। এটা তো তোমরা নিশ্চয়ই জানো, এটা অনেক একটা ভালো কোশ্চেন, এটা আমরা আগে অনেকবার পড়েছি। তাহলে মহারাষ্ট্রের তাপবিদ্যুৎ কেন্দ্র হলো ট্রম্বে। তো চলো পরবর্তী কোশ্চেন দেখে নেওয়া যাক। পরবর্তী কোশ্চেন হলো আসামের কোথায় ডিজেল বিদ্যুৎ কেন্দ্র আছে? তাহলে আসামের কোথায় ডিজেল বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়েছে? এটা হলো ডিগবয়। ডিজেল বিদ্যুৎ কেন্দ্র মানে কি? আমরা তো জানি ইলেকট্রিকে বিদ্যুৎ তৈরি, মানে ইলেকট্রিক বা বিদ্যুৎ তৈরি হয় কিসের সাহায্যে? একটা হলো কয়লার সাহায্যে, একটা কোল বা কয়লার সাহায্যে, আর জলবিদ্যুৎ, তাপবিদ্যুৎ এরকম তো সব তৈরি হয়। তাপবিদ্যুতের মধ্যে যেরকম তোমার কয়লা দিয়ে তৈরি হচ্ছে, সেরকম প্রাকৃতিক গ্যাস দিয়েও তৈরি হয়, বা এলপিজি দিয়েও তৈরি হচ্ছে, সেরকম এখানে তোমার বলছে ডিজেল দিয়েও তৈরি হয়। তো এই ডিজেলের সাহায্যে যেখানে বিদ্যুৎ তৈরি হচ্ছে সেটা কোথায়? আসামের ডিগবয়। তো চলো পরবর্তী কোশ্চেন দেখে নেওয়া যাক। তালচের তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? উড়িষ্যা। তাহলে তালচের, এটাও একটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। তালচের তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? এটি উড়িষ্যাতে অবস্থিত। তাহলে তালচের হলো উড়িষ্যাতে অবস্থিত। বঙ্গোপসাগরের অন্তর্ভুক্ত কটি বদ্বীপ আছে? দেখো বঙ্গোপসাগরের মধ্যে তো অনেক বদ্বীপ আছে, তার মধ্যে কটি অনেক দ্বীপ আছে, তার মধ্যে কটি দ্বীপ, মানে কাউন্ট করলে কটা দ্বীপ হবে? 204টি। কোশ্চেনটা ভালো করে দেখো, বঙ্গোপসাগরের অন্তর্ভুক্ত কটি দ্বীপ আছে? তাহলে বঙ্গোপসাগরের মধ্যে তো অনেক দ্বীপ আছে ছোটোখাটো, তার মধ্যে সেই দ্বীপগুলো যদি আমাদের কাউন্ট করা হয় তাহলে কটা দ্বীপ হবে? 204 বা 204টি দ্বীপ আছে। তো চলো পরবর্তী কোশ্চেন দেখে নেওয়া যাক। পরবর্তী কোশ্চেন হলো যে সিয়াচেন হিমবাহ কোথায় অবস্থিত? সিয়াচেন হিমবাহ এটা নোব্রা উপত্যকা হবে। দেখো এটা নেব্রা বা নোব্রা, যাই হোক এটা উচ্চারণটা ওরকম নেব্রা উপত্যকা। কিন্তু এখানে তখন আমার একটু বলেছিলাম যে আমার লিখতে একটু সমস্যা হয়ে যায়, তো সেই সমস্যার জন্য এটা এরকম হয়ে গেছে, তোমরা একটু বুঝে নিও। আর এটা কোন রেঞ্জের মধ্যে? কারাকোরাম রেঞ্জের মধ্যে পড়ে। এটাও কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে এই বেশিরভাগ ইম্পর্টেন্ট কিন্তু এইটাই, যে কোন রেঞ্জের মধ্যে পড়ে, বা সিয়াচেন হিমবাহ কোন রেঞ্জের মধ্যে? এটা হলো কারাকোরাম রেঞ্জের মধ্যে পড়ে। বোঝা গেল? আর এটা কোন উপত্যকায়? এটা হলো নোব্রা উপত্যকায়। বোঝা গেল? তাহলে এটা নাতরা হয়ে গেছে, এটা হলো নোব্রা উপত্যকায়। তাহলে সিয়াচেন হিমবাহ কোথায় অবস্থিত? এটা নোব্রা উপত্যকা, এবং এটা কোথায়? কারাকোরাম রেঞ্জে অবস্থিত। তাহলে সুয়েজ খাল বা সুয়েজ ক্যানেল কোথায় অবস্থিত? এটা ইজিপ্টে বা মিশরে। তোমরা জানো যে নিশ্চয়ই সুয়েজ ক্যানেল কোথায় আছে। তাই সুয়েজ ক্যানেলটা কোন দেশের নিয়ন্ত্রণে বা কোন দেশের মধ্যে এখন? এটা হলো ইজিপ্টের মধ্যে পড়ে। তো সুয়েজ ক্যানেলটা কি? এটা হলো একটা খাল, যেটা মানুষের দ্বারা সৃষ্টি। এই খালটার সাহায্যে আমাদের বেশিরভাগ ব্যবসা বাণিজ্য, মানে ওয়ার্ল্ড ট্রেডের ম্যাক্সিমামটা এই খালটার সাহায্যে হয়। কীভাবে হয়? দেখো, যদি আমাদের ইউরোপ থেকে ধরো, এখানে ধরো আফ্রিকা, ধরো এটা আফ্রিকার, আমাদের এশিয়া ধরো এরকম জায়গায়, আর ধরো এখান থেকেও ইউরোপ, ঠিক আছে? এবার ইউরোপ থেকে যদি কোনো আমি একটা, দেখো আমি তো অত মানে পেন্টিং অত যাই ভালো না, ধরো এটা আমাদের এশিয়া এরকম চলে গেছে। এবার আমাদের যদি কোনো এই ইউরোপ থেকে যদি কোনো আমাদের এশিয়াতে যদি কিছু পাঠাতো, এশিয়াতে এরকম বড়, এশিয়া তো টোটালটা বড়, এবার আমাদের ইউরোপ থেকে এশিয়াতে যদি কোনো সামান পাঠাতো, তো এরকম আফ্রিকাকে পুরো টোটালটা ঘুরে তারপর আসতে হতো। কিন্তু এইখানটায় আবার এইখানটা একটা সাগর আছে ছোট্ট, কিন্তু এইখানটায় এই ভূমির সাথে একটা ছোট্ট একটা ক্যানেল মানে তৈরি করে দেওয়া হয়েছে, যার ফলে এখন জাহাজগুলো শর্টকাটে এখান থেকে ঢুকে যাচ্ছে। তো এইখানে হলো সেই সুয়েজ খাল। আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্যই দাগগুলো দিলাম, এটা ম্যাপের একদম 1% কি 0.01%ও হয়নি, যাই হোক তোমাদের বোঝানোর জন্য। এই যে এতটা দূরত্ব কমিয়ে আনার জন্য এইটুকুন একটা খালের ব্যবহার করা হয়েছে। এই খালটাই হলো সুয়েজ খাল। এই সুয়েজ খালটা এখন কোন দেশের অধীনে? এই সুয়েজ খালটা এখন ইজিপ্ট বা মিশরের অধীনে। তো চলো পরবর্তী কোশ্চেন। সোলার সিস্টেমের আবিষ্কারককে? কোপার্নিকাস। তাহলে সোলার সিস্টেমের আবিষ্কারক হলো কোপার্নিকাস। তাহলে সুয়েজ ক্যানেল আগেরটা পড়লাম কোথায়? ইজিপ্টের নিয়ন্ত্রণে, আর এটা হলো সোলার সিস্টেমের আবিষ্কারক হলো কোপার্নিকাস। বোঝা গেল? এবার পরবর্তী কোশ্চেন দেখে নেওয়া যাক। পরবর্তী কোশ্চেন হলো বিশ্বের প্রথম মহাকাশে হেঁটেছেন কে? এটা অ্যালেক্সি লিওনভ। বিশ্বের প্রথম মহাকাশে হেঁটেছেন অ্যালেক্সি লিওনভ। ভালো করে দেখো, এটা কিন্তু মহাকাশে হেঁটেছেন, তোমরা আবার এটা গুলিয়ে ফেলো না যে প্রথম চাঁদে কে হেঁটেছেন। তাহলে এটা হলো মহাকাশে হেঁটেছেন। তাহলে প্রথম মহাকাশে হেঁটেছেন কে? অ্যালেক্সি লিওনভ। বোঝা গেল? এবার পরবর্তী কোশ্চেন হলো পৃথিবীর শীতলতম স্থান কোনটি? সাইবেরিয়ার ভরখয়ানক্স। তাহলে পৃথিবীর শীতলতম স্থান হলো সাইবেরিয়ার ভরখয়ানক্স। হয়ে গেল। এবার চলো পরবর্তী কোশ্চেন দেখে নেওয়া যাক। পরবর্তী কোশ্চেন হলো ভারতবর্ষে মোট কটি দ্বীপ আছে? তাহলে ভারতবর্ষের মোট কটি দ্বীপ আছে? দেখো, ভারতবর্ষের তোমরা জানো যে আন্দামান নিকোবর অনেকগুলি দ্বীপ নিয়ে গঠিত, লাক্ষাদ্বীপ অনেকগুলি দ্বীপ নিয়ে গঠিত। সেরকম এই দ্বীপগুলো যদি কাউন্ট করা হয় তাহলে ভারতবর্ষের আন্ডারে মোট কতগুলি দ্বীপ আছে, অর্থাৎ সেখানে ভারতবর্ষের শাসন চলে। ভারতবর্ষের শাসন বলতে মানে সেটা আমাদের দেশেরই একটা অংশ। তাহলে সেরকম কতগুলি দ্বীপ আছে? টোটাল 147টি দ্বীপ আছে। তাহলে ভারতবর্ষের মোট কটি দ্বীপ আছে? ভারতবর্ষের মোট 147টি দ্বীপ আছে। পূর্বঘাট পর্বতের অপর নাম কি? মলয়াদ্রি। তাহলে পূর্বঘাট পর্বতের অপর নাম হলো মলয়াদ্রি। যেরকম তোমরা জানো ইস্টার্ন ঘাট মানে পূর্বঘাট, ওয়েস্টার্ন ঘাট মানে পশ্চিম ঘাট, সেরকম পূর্বঘাট যে পর্বত বা ইস্টার্ন ঘাট পর্বত তার অপর নাম হলো মলয়াদ্রি। তাহলে পূর্বঘাট পর্বতের অপর নাম কি? মলয়াদ্রি। পৃথিবীর উচ্চতম বিল্ডিং কোনটি? বুর্জ খালিফা। তাহলে পৃথিবীর উচ্চতম বিল্ডিং মানে পৃথিবীর সবথেকে উঁচু বিল্ডিং হলো বুর্জ খালিফা। এটা তো একদম ইজি কোশ্চেন, তোমরা সবাই জানো। চলো পরবর্তী কোশ্চেন দেখে নেওয়া যাক। পরবর্তী কোশ্চেন হলো
যে 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের সবথেকে গরিব রাজ্য কোনটি? ছত্তিশগড়। তাহলে 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের সবথেকে গরিব রাজ্যকে ছত্তিশগড়। মানে এখানে পার ক্যাপিটা ইনকাম সবথেকে কম। তাহলে 2011 সালের আদমশুমারি অনুযায়ী সবথেকে গরিব রাজ্য ছত্তিশগড়। তোমরা বিহার অপশানে থাকলে হয়তো ম্যাক্সিমাম লোকজন সবাই বিহারেই মেরে আসবে, মানে অপশানটা দাগিয়ে আসবে, কিন্তু এটা বিহার হবে না, এটা কিন্তু ছত্তিশগড় হবে। তাহলে 2011 সালের সেন্সাস অনুযায়ী, 2021 সেন্সাস কিন্তু এখনও হয়নি করোনার কারণে, তাহলে 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের সবথেকে গরিব রাজ্য কোনটি? ছত্তিশগড়। আয়তনে বা জনসংখ্যায় বিশ্বের ক্ষুদ্রতম দেশ কোনটি? ভ্যাটিকান সিটি। তাহলে আয়তন বা জনসংখ্যায় বিশ্বের সবথেকে ক্ষুদ্রতম দেশ হলো ভ্যাটিকান সিটি। তাহলে ভ্যাটিকান সিটির দেশটার একটা গোল টাইপের একটা শুধু বিল্ডিং, এটা ইতালি রোমে অবস্থিত। তাহলে বিল্ডিংটাকে একটা দেশের মর্যাদা দেওয়া হয়েছে। আর এই বিল্ডিংটাতে থাকে হলো খ্রিস্টান ধর্মের যে বড় বড় ধর্মগুরুরা তারা এখানে থাকেন, এবং পোপ তারা এই বিল্ডিংটাতে থাকেন, এবং এটাকেই বলা হয় ভ্যাটিকান সিটি, এবং এটাকে একটা সাম্মানিক একটা দেশের মর্যাদা দেওয়া হয়েছে। আর এটা কোথায় অবস্থিত? ইটালির রোমে। এটাও দিতে পারে যে ভ্যাটিকান সিটি কোথায় অবস্থিত, এটা হলো রোমে অবস্থিত। চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। কোন শহরকে নীরব শহর বলা হয়? রোমকে। নীরব শহর, এটা দেখো তোমরা এটাও কিন্তু গুলিয়ে ফেলতে পারো, নিষিদ্ধ শহর আর নীরব শহর। নিষিদ্ধ শহর বলা হয় তিব্বতের লাসাকে, কিন্তু এটা কিন্তু নিষিদ্ধ শহর না, এটা কিন্তু নীরব শহর। তাহলে নীরব শহর কাকে বলা হচ্ছে? রোমকে। নীরব শহর বলা হয় কাকে? রোমকে। চলো পরবর্তী কোশ্চেন দেখে নেওয়া যাক। পরবর্তী কোশ্চেন হচ্ছে যে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটি মাত্রা, চতুর্থ মাত্রার নাম কি? সময়। তাহলে এই কেসটা কি? দেখো বুঝে বুঝে পড়লে কিন্তু কোশ্চেন ইজি মনে থাকে। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা মানে কি? মানে তোমরা জানো যে 2 ডাইমেনশন আর 3 ডাইমেনশন। যদি আমি এরকম একটা ছবি আঁকি, তাহলে এটার কি? এটা শুধু দৈর্ঘ্য আর প্রস্থ দেখতে পাচ্ছি, তাহলে এটাকে আমি কি বলবো? 2D মানে কি? আমরা দুটো ডাইমেনশন দেখতে পাচ্ছি, একটা ডাইমেনশন, তাহলে এটাকে বলবো 2D। যেরকম তোমার 2D কার্টুন দেখেছো, তাহলে 2D কার্টুনের মধ্যে কি, যেরকম ছোটা ভীম কি তোমরা শুধু দৈর্ঘ্য প্রস্থ ছাড়া কি তোমরা ওর মানে বেড় বা কতটা চওড়া সেটা কি তোমরা দেখতে পাও না? তাহলে ওটা হলো 2 ডাইমেনশন। তাহলে এবার তোমরা মোটু পাতলুও নিশ্চয়ই দেখেছো। আর থ্রি ডাইমেনশন মানে কি? যে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা তিনটেই থাকবে। মানে কেমন? ধরো একটা লুডুর ছক্কা টাইপসের। আমি একটা তোমাদের জাস্ট ছবি এঁকে বোঝাচ্ছি, জাস্ট এরকম। এটা কি? এটা দেখো, এই যে দৈর্ঘ্য আছে, এই যে প্রস্থ আছে, আবার এটাকে তুমি যদি উচ্চতা ধরো আর এটাকে যদি দৈর্ঘ্য ধরো, তাহলে এটাকে তুমি প্রস্থ ধরতে হবে, তাহলে যে কোনো একটা দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটেই বেরিয়ে গেল। তাহলে এই দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আছে, মানে যাকে আমরা সাইড থেকে দেখলে মানে এর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আমরা তিনটেই দেখতে পারি, তাহলে এটাকে বলে 3 ডাইমেনশন। মানে 3D বলে না, 3D পিকচার, তো এটাকে বলে 3 ডাইমেনশন। আর সেরকম চতুর্থ মাত্রা কোনটা? এটাকে বলে সময়। তাহলে এই 3 ডাইমেনশনের সঙ্গে যদি সময় যুক্ত হয়, তাহলে এই সময়টাকে বলে চতুর্থ মাত্রা। যেরকম দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, এটা হলো 3টে মাত্রা, চতুর্থ হলো সময়। তো চলো পরবর্তী কোশ্চেন দেখে নেওয়া যাক। পরবর্তী কোশ্চেনটা কি? পরবর্তী কোশ্চেন হলো কসমিক ইয়ার কি? কসমিক ইয়ার হলো যে সময় সৌরজগৎ ছায়াপথ বা আকাশগঙ্গা ছায়াপথকে একবার প্রদক্ষিণ করে তাকে এক কসমিক ইয়ার বলা হয়। অর্থাৎ কসমিক ইয়ার, দেখো ইয়ার মানে কি? বছর। তাহলে আমরা পৃথিবী সূর্যকে একবার প্রদক্ষিণ করতে যে সময় নেয় তাকে আমরা 1 বছর বলি, সেরকম কসমিক ইয়ার কাকে বলবো? অর্থাৎ সৌরজগৎ ছায়াপথকে, আমরা কোন ছায়াপথে থাকি? আকাশগঙ্গা ছায়াপথে থাকি, অর্থাৎ নিশ্চয়ই সৌরজগৎ আকাশগঙ্গা ছায়াপথকেই প্রদক্ষিণ করবে। অর্থাৎ আকাশগঙ্গা ছায়াপথকে একবার প্রদক্ষিণ করতে যে সময় নেয় তাকে বলা হয় এক কসমিক ইয়ার। কে প্রদক্ষিণ করবে? এটা সৌরজগৎ, মানে আমরা সবাই প্রদক্ষিণ করছি আকাশগঙ্গাকে, যেহেতু আমরা সৌরজগতেরই অংশ। তাহলে আরেকবার বলি, কসমিক ইয়ার কি? কসমিক ইয়ার হল যে সময় সৌরজগৎ ছায়াপথ বা আকাশগঙ্গা ছায়াপথকে একবার প্রদক্ষিণ করে তাকে বলা হয় মানে সেই সময়টাকে বলা হয় এক কসমিক ইয়ার। এবার কি বলছে? গঙ্গা, যমুনা এবং সরস্বতী নদী কোন শহরের পাশ দিয়ে বয়ে গেছে? এলাহাবাদ। তাহলে গঙ্গা, যমুনা এবং সরস্বতী এই 3টি নদী কোন শহরের পাশ থেকে বয়ে গেছে? এলাহাবাদ। বোঝা গেল? তাহলে এলাহাবাদ আর প্রয়াগরাজ, তোমরা জানো এখন এলাহাবাদের নাম পাল্টে কী হয়েছে? প্রয়াগরাজ। তাহলে গঙ্গা, যমুনা এবং সরস্বতী এই 3টে নদী কোথা দিয়ে বয়ে গেছে? এটা এলাহাবাদ দিয়ে বয়ে গেছে। তো আজকের ক্লাস এইটুখানি থাক। তো পরবর্তী পার্টে আমরা বাকি 25টা কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো এই পার্টটা একটু লেট হয়ে গেল, তার জন্য সরি, এবং পরবর্তী পার্টটা ঠিক রাত 9টার সময় আপলোড হবে। তো তোমরা আজকে একটু মানিয়ে নাও। আর বললাম যে যেগুলো ডিউ হয়ে গেছে তো তোমাদের সামনের সপ্তাহে সেগুলো মেকআপ করে দেবো। আর আশা করি যে কালকে থেকে টাইম মতন দিতে পারবো, যদি সব কিছু ঠিকঠাক থাকে। তো ধন্যবাদ ভিডিওটা পুরো দেখবার জন্য। আর কোথাও যদি কোনো ভুল থাকে তো তোমরা অবশ্যই জানিও, কারণ কোনো ভুলই ইচ্ছাকৃত না, কিন্তু মানুষ মাত্রই ভুল হয়ে যেতেই পারে। তো কোথাও যদি কোনো ভুল থাকে এবং তোমাদের যদি মনে হয় যে কোনো কোশ্চেন কোথাও একটু কনফিউশন লাগছে, তো সেই কোশ্চেনগুলো তোমরা আলাদা জায়গায় নোট ডাউন করো, তোমাদের ফ্রেশ খাতায় নোট ডাউন করো না। আমি বারবার এক কথা বলছি, তোমাদের যেগুলো মনে হবে না এগুলো একটু আমার কেমন যেন একটু লাগছে যে এগুলো ঠিকঠাক না, তো সেগুলো তোমরা আলাদা জায়গায় নোট ডাউন করো, এবং সেগুলো তোমরা গুগলে বা কোথা থেকে ইনফরমেশন বার করে সেগুলো কনফার্মেশন হওয়ার পরে তারপরে ফ্রেশ জায়গায় নোট ডাউন করো। তো আমি এগুলো আমার তরফ থেকে 100% শিওর হয়ে দিয়েছি, কিন্তু তবুও তো ভুল হয়ে যেতেই পারে, তো সেই জন্য তোমাদেরকে এটা বললাম। তো ধন্যবাদ ভিডিওটা পুরো দেখবার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। বাই।